Hello friends, I am MD Harun Al-Rashid and it's my YouTube channel Harun Biogen. Today in this video, I will discuss about the different cell cycle checkpoints regulator. Checkpoint, regulator, factor or genes that are involved in the regulation of cell cycle. The first gene is cyclin dependent kinase. Don't be late, let's start. Cyclin dependent kinase. So what is cyclin dependent kinase? Cyclin dependent kinase is a family of protein called cyclin. Cyclin. And a family of protein kinase called cyclin dependent protein kinase. Cyclin dependent protein kinase এবং cyclin দুটো হচ্ছে কাইনেজ হচ্ছে এনজাইম এবং সাইক্লিন হচ্ছে এক ধরনের প্রোটিন এবং দুটো একসঙ্গে তোমার অ্যাক্টিভেট হবে বা ডিঅ্যাক্টিভেট হবে, তার ফলে তোমার সেল সাইকেল রেগুলেশন হবে। রেগুলেট দ্য প্রোগ্রেশন থ্রু দ্য সেল সাইকেল ইজ সিডিকে মাস্ট অ্যাসোসিয়েট উইথ সাইক্লিন ইন অর্ডার টু বি অ্যাক্টিভেট। অর্থাৎ একটা সাইক্লিন প্রোটিনে সিডিকে কমপ্লেক্সকে অ্যাক্টিভেট হতে গেলে এটা হচ্ছে সিডিকে কমপ্লেক্স। এবারে সাইক্লিন প্রোটিন কখন অ্যাক্টিভেট হবে? এর মধ্যে রয়েছে থ্রিওনিন এবং টাইরোসিন। এখানে রয়েছে টাইরোসিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড আর এখানে রয়েছে থ্রিওনিন অ্যামাইনো অ্যাসিড। তো যখন তোমার উই1 এনজাইম মানে এক ধরনের হচ্ছে কি ইনহিবিটর অফ সাইক্লিন সিডিকে কমপ্লেক্স। পরে বলছে সিডিকে মাস্ট বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য cyclin dependent kinase are group of enzyme especially in serine threonine kinase enzymes. What regulate different process of cell cycle এর different process কে তোমরা রেগুলেট করে। এরা হচ্ছে CMGC group of enzyme, CMGC4, C4 the C4 cyclin dependent kinase, M for mitogen activated protein kinase, G for glycogen synthesis kinase and CDC like kinase. এজন্য একসঙ্গে বলে CMGC group of enzyme of serine and threonine kinase family. Okay. The activity of this enzyme is only observed after the binding of cyclin molecule followed by the phosphorylation of the threonine unit. তাহলে এখানে টাইরোসিন ইউনিট রয়েছে এবং থ্রিওনিন ইউনিট রয়েছে কার মধ্যে? সিডিকে এর মধ্যে, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিনের মাধ্যমে। যখন সিডিকে এর থ্রিওনিন এবং টাইরোসিন দুটোই ফসফোরাইলেট থাকছে যা উই1 কাইনেজ এনজাইমের দ্বারা হচ্ছে, তখন সেটা হচ্ছে কি, তখন এই cyclin protein that detached from CDK complex and it becomes inactive. But when যখন তোমার এই টাইরোসিন is a phosphorylation group, phosphate groupটা is removed by CDC25 phosphatase enzyme, this then only the threonine group is phosphorylated. Okay, then this is the active form of the cyclin CDK complex. And this cyclin CDK complex regulate the or arrest the cell. So when such type of reaction occurs, যখন তোমার হচ্ছে কোনো ডিএনএ ড্যামেজের সিগন্যাল আসছে, অর্থাৎ সেল সাইকেলে কোনো একটা অভাব দেখা দিচ্ছে বা কোনো ফল্ট সিকোয়েন্স তৈরি হচ্ছে, তখন সেক্ষেত্রে কি হচ্ছে, জিনিসটা অ্যাক্টিভেট হচ্ছে। তো আমাদের সেল সাইকেলের মধ্যে বিভিন্ন ধরনের সাইক্লিন সিডিকে কমপ্লেক্স পাওয়া যায়। যেমন G1 ফেজ যখন আমরা আসছি, মানে এই যে ফেজটাতে, তখন প্রথম কি G1S ফেজ সাইক্লিন বা এটা বলা হচ্ছে G1S ফেজ সাইক্লিনে প্রথমে হচ্ছে সিডিকে সাইক্লিন ডি CDK46 এনজাইম রয়েছে। আবার তোমার যখন G1S ফেজ সিডিকে আসছে, তখন এখানে হচ্ছে গিয়ে সাইক্লিন ই CDK2 এনজাইম রয়েছে। এভাবে তোমার তারপর হচ্ছে এস ফেজে রয়েছে কি, এস ফেজে রয়েছে তোমার যেটা হচ্ছে CDK2 সাইক্লিন এ, G2M ফেজে CDK1 সাইক্লিন বি। এদেরকে বলা হয় ইঞ্জিন অফ দা সেল সাইকেল, কারণ এরা সেল সাইকেলকে নির্দিষ্ট ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায়। তো মেকানিজম অফ অ্যাকশনে কি বলছেন,
The activation of the cyclin protein is stimulated by the binding of the growth factor to the receptor on the cell. অর্থাৎ যখন কোনো ডিএনএ ড্যামেজের সিগন্যাল আসলো সেই সময় তোমার সাইক্লিন প্রোটিনটা সিডিকে এর সঙ্গে যুক্ত হবে কিছু গ্রোথ ফ্যাক্টর যেমন CDC25 ফসফেটেজ এর মাধ্যমে। Most of the cyclin protein act by binding themselves to cyclin dependent kinase. তাহলে সাইক্লিন প্রোটিনগুলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সঙ্গে যুক্ত হবে in the presence of CDC phosphatase when the phosphate group of tyrosine is removed. Some cyclin proteins like cyclin D CDK4/6 যেটা G1 এর তোমার সাইক্লিন act as rate limiting protein for cell cycle progression. অর্থাৎ সেল সাইকেলে যখন প্রোগ্রেস হচ্ছে সেই প্রোগ্রেসটা ঠিকঠাক হচ্ছে সেটাকে রেগুলেট করছে। Even though cyclin do not have enzymatic activity, যদি সাইক্লিন কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি নেই, কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, they induce different processes in the cell cycle by providing the binding site of the other enzyme. তার আসলে বুঝতে পেরেছি সাইক্লিন প্রোটিনটা কিভাবে অ্যাক্টিভেট হচ্ছে, এরপরে আমি পুরো ডিটেইলস প্রসেসটা কিভাবে রেগুলেশন করে সেটা বুঝাই। প্রথমে দেখো আমাদের নরমাল সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিনটা রয়েছে, এটা এখানে কিন্তু সাইক্লিন নেই, তাই এটা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে রয়েছে। যখন সাইক্লিন প্রোটিন ওর পাশাপাশি আসলো তো তখন সাইক্লিনটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। কেন ইনঅ্যাক্টিভ আছে? কারণ সাইক্লিনের মানে সিডিকেটা ইনঅ্যাক্টিভ আছে, কারণ সিডিকের যে টাইরোসিন রেসিডিউ রয়েছে সেটা ফসফোরাইলেটেড ফর্মে রয়েছে। টাইরোসিন রেসিডিউ যখন ফসফোরাইলেটেড ফর্মে থাকবে তখন সাইক্লিন অ্যাটাচ হওয়া সত্ত্বেও কিন্তু সিডিকে কমপ্লেক্সটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। এরপরে যখন তোমার থ্রিওনিন, টাইরোসিন তো ফসফোরাইলেশন থাকলো তখন সেটা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকলো, এরপর থ্রিওনিনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হতো, ফসফোরাইলেশন ঘটলো এবং সেখান থেকে ফসফেটেজ CDC25 ফসফেটেজ এনজাইমের মাধ্যমে ফসফেটেজ এনজাইমের মাধ্যমে তোমার টাইরোসিনের যে ফসফেট গ্রুপটা ছিল সেটা রিমুভ হয়ে গেল। এটা টাইরোসিনের ফসফেট গ্রুপ রিমুভ হলো, শুধুমাত্র তাহলে থ্রিওনিনের ফসফেট গ্রুপটা এখানে প্রেজেন্ট থাকলো, তখনই কিন্তু কি হলো এই অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ সাইক্লিন সিডিকে কমপ্লেক্স অ্যাক্টিভ হলো। যখনই অ্যাক্টিভ হবে তখন সেটা কি করবে, সেল সাইকেলকে অ্যারেস্ট করবে, সেল সাইকেল অ্যারেস্ট, যার ফলে সেল সাইকেলের ড্যামেজ হওয়ার জন্য তোমার সেল সাইকেলকে অ্যারেস্ট করে নিয়েছে। এরপরে কি করবে, ডিবিআরপি বলে এক ধরনের প্রোটিন রয়েছে, সেই ডিবিআরপি ট্রিগার দ্য অ্যাডিশন অফ ইউবিকুইটিন মলিকিউল টু সাইক্লিন বাই ইউবিকুইটিন লাইগেজ। এরপর ইউবিকুইটিন লাইগেজের মাধ্যমে তোমার ডিবিআরপি প্রোটিন কি করবে, সাইক্লিন সিডিকে কমপ্লেক্সের সঙ্গে ইউবিকুইটিন যুক্ত করবে এবং ইউবিকুইটিন কি করবে, সাইক্লিন সিডিকে কমপ্লেক্স থেকে সাইক্লিনকে আলাদা করে দেবে। আলাদা করার ফলে সেই সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কমপ্লেক্সটা আবার ইনঅ্যাক্টিভ অবস্থায় চলে আসবে। ক্লিয়ার? যখন এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন আবার কোষ চক্রটা প্রোগ্রেশন হবে, কোষ চক্রটা আবার নতুন ভাবে চলতে শুরু করবে। এইভাবে তোমার একটা সাইক্লিন প্রোটিন সিডিকের সঙ্গে যুক্ত হচ্ছে এবং যুক্ত হওয়ার পর তার ফসফোরাইলেশনের মাধ্যমে অ্যাক্টিভেট বা ইনঅ্যাক্টিভ হচ্ছে এবং সেল সাইকেলকে কন্ট্রোল করছে। Now, the another factor is maturation promoting factor, that is MPF. MPF is also called the M-phase promoting factor. M-phase promoting factor that stimulate the mitosis process. অর্থাৎ একটা কোষ যে মাইটোসিস প্রসেসে প্রবেশ করবে কি করবে না তা ডিপেন্ড করবে এমপিএফ ফ্যাক্টর উপর। এই এমপিএফ ফ্যাক্টরই ডিটারমাইন করবে যে সেলটা মাইটোসিসে যাবে কি যাবে না। আবার এমপিএফ ফ্যাক্টর ডিপেন্ড করবে সেই সাইক্লিন CDK1 কমপ্লেক্সের উপর, সাইক্লিন CDK1 কমপ্লেক্সের উপরে। আবার সেই সাইক্লিন CDK1 কমপ্লেক্সটা ডিপেন্ড করবে সিডিকে সাইক্লিন চেক পয়েন্টের উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ
Maturation promoting factor or M phase promoting factor is a large size diffusible protein that regulate the M phase of the cell cycle. তো এইটা তোমার এমপিএফ এর দুটো সাব ইউনিট রয়েছে, একটা হচ্ছে রেগুলেটরি সাব ইউনিট এবং একটা হচ্ছে কাইনেজ সাব ইউনিট। কাইনেজ সাব ইউনিট দিস ইজ CDK1 সাব ইউনিট। ওকে, here three type of amino acid is present, that is threonine and 161, tyrosine 15 and threonine 14। এই তিনটে অ্যামাইনো অ্যাসিড এখানে রয়েছে এবং এর রেগুলেটরি সাব ইউনিটটা হচ্ছে সাইক্লিন বি। ওকে, যখন তোমার থ্রিওনিন 161 এটা ফসফোরাইলেশন ঘটবে তখন সেটা অ্যাক্টিভ হবে। আর যখন টাইরোসিন 15 এবং থ্রিওনিন 14 এর ফসফোরাইলেশন ঘটবে তখন সেটা কি হবে? ইনঅ্যাক্টিভ হবে। এই কথাটা আগে মাথায় রাখবে। কাইনেজ সাব ইউনিট এটা হচ্ছে সাইক্লিন। কাইনেজ সাব মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ 1 CDK1 is responsible for the enzyme activity of MPF। MPF এর যে এনজাইমিক অ্যাক্টিভিটি সাব ইউনিট রয়েছে সেটা হচ্ছে CDK1 এবং ইনার্ট সাব ইউনিট হচ্ছে রেগুলেটরি সাব ইউনিট, যেটা তোমার CDK1 কে রেগুলেট করে। এবার বলছে যে যখন ইন্টারফেজ দশা থাকবে, এই যে পুরো প্রসেসটা দুটো সাব ইউনিট, যেটা এমপিএফ এর দুটো সাব ইউনিট, এমপিএফ এর দুটো সাব ইউনিট, এটা কি করবে? তোমার ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, ইন্টারফেজ অবস্থায়, কারণ এটা উই1 কাইনেজ বলে একটা এনজাইম রয়েছে। উই1 এনজাইমের দ্বারা এটি ডিঅ্যাক্টিভেট অর্থাৎ ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকবে কখন? ইন্টারফেজ দশা। কিন্তু যখন G2M ট্রানজিশনে যখন সেলটা G2 থেকে M দশায় যাবে, সেখানে যদি কোনো রকমের ডিএনএ ড্যামেজ বা কোনো এরর যদি না থাকে, তবে প্রথমে কি CDC25 বলে একটা জিন রয়েছে, সেই CDC25 কি করে প্রথমে আমাদের সিডিকে সাইক্লিন কমপ্লেক্সকে ডিফসফোরাইলেট করবে। ডিফসফোরাইলেট মানে এই সিডিকে সাইক্লিন কমপ্লেক্সের যে থ্রিওনিন মানে যে থ্রিওনিন 161 রয়েছে এটাকে ডিফসফোরাইলেশন করে। অর্থাৎ প্রথমে থ্রিওনিন এবং টাইরোসিন, এটা হচ্ছে থ্রিওনিন 15 and থ্রিওনিন 14 and টাইরোসিন 15 কে তোমার কি করবে? প্রথমে ডিঅ্যাক্টিভেট করবে, ডিফসফোরাইলেট করবে, যার পর সিডিকে সাইক্লিন কমপ্লেক্সটা কি করবে? তোমার যখন এই যে ডিফসফোরাইলেট যখন করলো তখন শুধুমাত্র কে থাকলো? শুধুমাত্র থ্রিওনিন 161 এর সঙ্গে অ্যাক্টিভ অবস্থা থাকলো। যখন অ্যাক্টিভ অবস্থা তখন এখানে কি হলো? সাইক্লিন BCDK1 কমপ্লেক্সটা অ্যাক্টিভ হয়ে গেল এবং যখন এটা অ্যাক্টিভ হলো তখন এমপিএফটা কি হলো? অ্যাক্টিভেট হয়ে গেল এবং সেলটাকে G2 দশা থেকে M ফেজ অর্থাৎ মাইটোসিস ডিভিশনের দশায় তোমার প্রবেশ করালো। এরপরে যখন মাইটোসিস দশা কমপ্লিট হয়ে গেল, মাইটোসিস শেষের দিকে, তখন কি করবে? এই সাইক্লিন বিটা প্রোটিওজোম নামক একটা কমপ্লেক্সের মাধ্যমে প্রোটিওজোম হচ্ছে একটা লার্জ সাইজ প্রোটিন, যার ফলে কি হয়? বিভিন্ন ধরনের আনওয়ান্টেড বা বিনা দরকারি প্রোটিনগুলো ডিগ্রেড হয়ে যায়। তারপর কি হলো? এখানে তোমার সাইক্লিন বিটা নষ্ট হয়ে গেল। CDK1 এর যে থ্রিওনিন 161 ফসফোরাইলেট ছিল সেটা ডিফসফোরাইলেশন ঘটলো, ডিফসফোরাইলেশনের ফলে CDK1 টা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে চলে আসলো, যার ফলে সেলটা আবার তোমার কি হলো? এম ফেজ কমপ্লিট করে এম ফেজ দশা শেষ হবে, G1 ফেজে চলে আসবে। তো চলো এরপর আরো ভালোভাবে তোমার এর মেকানিজম অফ অ্যাকশনটা দেখা যাক, কিভাবে তোমার CDK1 কমপ্লেক্সটা অ্যাক্টিভেট হচ্ছে। তাহলে দেখো, একটা এমপিএফ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এর দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে তোমার কাইনেজ অ্যাক্টিভিটি CDK1, একটা হচ্ছে সাইক্লিন বি। প্রথমে সাইক্লিন বি সিনথেসিস হলো, হওয়ার ফলে CDK1 এর সঙ্গে যুক্ত হলো এবং সেই সময় তারা এই যে থ্রিওনিন 161 যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল সেটা ফসফোরাইলেট ঘটলো, তার ফলে কি হলো? সেটা অ্যাক্টিভ এমপিএফটা অ্যাক্টিভ হলো এবং কোষটা মাইটোসিসে ঢুকে পড়লো, সেল ডিভিশন হলো। এবার সেল ডিভিশন যখন কমপ্লিট হলো, যখন সেল ডিভিশন ঢুকে পড়লো তখন এরা কি করলো? এরা হচ্ছে তোমার স্পেন্ডেল ফাইবার ফরমেশন করলো, ক্রোমোজোমাল কন্ডেনসেশন দেখালো এবং তোমার হিস্টোন প্রোটিন H1 প্রোটিন তৈরি হলো।
এরপর যখন মাইটোসিস দশাটা কমপ্লিট হয়ে গেল তখন CDK1 সাইক্লিন কমপ্লেক্সের যে থ্রিওনিন 161 যেটা ফসফেটের অবস্থায় ছিল সেটা পলি ইউবিকুইটেশনের মাধ্যমে, পলিউবিকুইটেশন কার দ্বারা হচ্ছে, মানে অনেকগুলো ইউবিকুইটিন সাইক্লিন বি CDK1 কমপ্লেক্স সঙ্গে যুক্ত হলো কার দ্বারা, E3 ইউবিকুইটিন লাইগেজের মাধ্যমে। E3 ইউবিকুইটিন লাইগেজ হচ্ছে একটা লার্জ ফ্যামিলি অফ এনজাইমস যেটা তোমার ইউবিকুইটিন প্রোটিওজোম সিস্টেমকে অ্যাক্টিভেট করে। অর্থাৎ প্রোটিওজোম মানে কি, এমন একটা সিস্টেম যেটাকে আমরা বলছি, প্রোটিওজোমকে আমরা কি বলি, গার্বেজ অফ ডিসপোজাল অর ব্রেকডাউন অফ প্রোটিন, গার্বেজ ডিসপোজাল বলা হয়। যে কোষের মধ্যে যে ফল্ট প্রোটিন বা যে প্রোটিনগুলো কাজ শেষ হয়ে গেছে সেগুলো কি করা, ডিগ্রেড করে দেওয়া, নষ্ট করার জন্য কি বলা হয়, গার্বেজ অফ দ্য সেল। তো এই ইউবিকুইটিন গুলো কি প্রথমে সাইক্লিন বি CDK1 এর সঙ্গে যুক্ত হলো এবং এর যে সাইক্লিন প্রোটিনটা ছিল সেটাকে প্রোটিওজোমের মাধ্যমে নষ্ট করে দিল এবং এর থ্রিওনিন 161 যেটা ফসফেট অবস্থায় ছিল সেটাকে ইনঅ্যাক্টিভ ডিফসফোরেশন করলো এবং তাহলে কি এর টাইরোসিন 14 এবং তোমার থ্রিওনিন 14 আর টাইরোসিন 15টা তোমার ফসফোরেশন ঘটলো কার দ্বারা, উই1 এর মাধ্যমে, যার ফলে তোমার CDK1 কমপ্লেক্সটা অর্থাৎ MPF ফ্যাক্টরটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, ক্লিয়ার, ইনঅ্যাক্টিভ হয়ে গেল এবং সেটা সেলটা তোমার মাইটোসিস দশা শেষ করার ফলে জীবন দশায় প্রবেশ করলো। এটাই হচ্ছে তোমার রেগুলেশন কার, MPF ফ্যাক্টর বা মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরের। Another factor that regulates the cell cycle is anaphase promoting factor. This factor acts during anaphase of the cell division because after mitotic phase or after metaphase, this metaphase is promoted by metaphase promoting complex, that is MPF. But here anaphase promoting complex first inactivate the MPF, metaphase promoting factor, directly or indirectly by inhibiting cyclin B CDK1 complex. যখন anaphase promoting complex cyclin B CDK1 কে ইনঅ্যাক্টিভ করছে তখন তার ফলে MPF অর্থাৎ মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরটা ইনঅ্যাক্টিভ হওয়ার ফলে সেখানে সেপারেজ বলে একটা এনজাইম অ্যাক্টিভেট হচ্ছে এবং এই সেপারেজ এনজাইম তোমার কি করছে, ক্রোমাটিডের মধ্যে যে কোহেশন প্রোটিন থাকছে সেই কোহেশন প্রোটিনকে ব্রেকডাউন করার ফলে তোমার এখানে কি হচ্ছে, অ্যানাফেজ দশাকে অর্থাৎ ক্রোমোজোমাল যে ক্রোমাটিড সেপারেশন রয়েছে সেটাকে স্টিমুলেট করছে। তাহলে দেখা যাক অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স ইজ এ প্রোটিন এনার্জি অন টাইপ অফ এনজাইম যেটা কি করছে, আমাদের এম ফেজকে রেগুলেট করছে, যেটা ইনহিবিটিং দ্য অ্যাকশন অফ MPF, যেটা মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরকে ইনঅ্যাক্টিভেট করছে বাই ডিস্ট্রাকশন অফ সাইক্লিন মলিকিউল। কারণ যখনই তোমার সাইক্লিন বি মলিকিউলটা কার সঙ্গে যুক্ত হচ্ছে, CDK এর সঙ্গে যুক্ত হচ্ছে, CDK সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এ দেখতে পাচ্ছ যখন CDK1টা তখন সাইক্লিন বি এর সঙ্গে যুক্ত থাকছে তখন আমাদের কি MPF মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরটা অ্যাক্টিভেট থাকছে। কিন্তু অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স যেটা এক ধরনের ইউবিকুইটিন লাইগেজ, E3 ইউবিকুইটিন লাইগেজ একটা এনজাইম এবং সেখানে এটা 13 সাব ইউনিট তৈরি থাকে। এটা যখন ইউবিকুইটিনকে যোগ করছে কার সঙ্গে, এই সাইক্লিন বি এর সঙ্গে ইউবিকুইটিন অনেকগুলো পলিইউবিকুইটিন যুক্ত করা হচ্ছে, কারণ সেই পলিইউবিকুইটিন সাইক্লিন বিটাকে প্রোটিওজোম কমপ্লেক্সের মধ্যে দিচ্ছে। প্রোটিওজোম হচ্ছে এক ধরনের সুইসাইডাল গার্বেজ ডিসপোজাল। প্রোটিওজোম হচ্ছে এক ধরনের প্রোটিন কমপ্লেক্স যেটাকে বলা হয় গার্বেজ ডিসপোজাল, অর্থাৎ যে সমস্ত প্রোটিনগুলো আমাদের শরীরে দরকার নেই বা যেগুলো শরীরের জন্য যেগুলো হয়তো যে সময় দরকার নেই তখন সেটাকে নিষ্ক্রিয় করার কাজ হচ্ছে বা নষ্ট করে দেওয়ার কাজ হচ্ছে সেই প্রোটিওজোমের, বা সেটাকে আবার রিইউজ করার কাজ হচ্ছে প্রোটিওজোমের কাজ। তো যখন এখানে প্রোটিওজোমটা সাইক্লিন বিটা ডিগ্রেড হয়ে গেল তখন CDK টা ইনঅ্যাক্টিভ হয়ে গেল এবং CDK যখন ইনঅ্যাক্টিভ হয়ে গেল
তখন কি করবে, দেখতে পাবে যেখানে সিকিউরিন আরেকটা প্রোটিন রয়েছে, সেই সিকিউরিন প্রোটিনটাকে ইউবিকুইনেশনের মাধ্যমে অ্যাক্টিভেট করবে এবং সেপারেট করবে কাকে, সেপারেজ বলে এনজাইমটাকে সেপারেট করবে। এই সেপারেট এনজাইমটা তখন কি করবে, এই যে অ্যানাফেজের সময় কি দুটো ক্রোমাটিড এর মধ্যে যে সেন্ট্রোমিয়ার থাকে তার মধ্যে যে কোহেশন প্রোটিন যেটা দুটো ক্রোমাটিডকে যুক্ত রাখে, তো সেই কোহেশন প্রোটিনটাকে ডিগ্রেড করে দেবে। ডিগ্রেড করার ফলে কি হচ্ছে, দুটো ক্রোমাটিড পরস্পর থেকে আলাদা হয়ে যাবে এবং অ্যানাফেজিক মুভমেন্ট দেখা যাবে। তাহলে এটা কখন ঘটছে, এটা এম ফেজে অর্থাৎ মাইটোটিক ফেজের সময় এই তোমার এপিসি কমপ্লেক্সটা মেটাফেজের পরে এবং অ্যানাফেজ দশায় কাজ করছে। ক্লিয়ার? অ্যানাফেজ দশায় কাজ করছে। এইভাবে তোমার অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স অ্যানাফেজ দশাটা চালু হচ্ছে এবং শরীরের মধ্যে অ্যানাফেজ দশা ঘটছে। ক্লিয়ার? এরপর নেক্সট প্রোটিন হচ্ছে তোমার P53। P53 মানে হচ্ছে প্রোটিন, এক ধরনের ফসফোপ্রোটিন 53, যেটা তোমার আমাদের 17 নাম্বার ক্রোমোজোমে থাকছে এবং এটা 393টা 393 অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হচ্ছে। এই P53 কে আমরা বলা হয় টিউমার প্রোটিন, অর্থাৎ বলা হচ্ছে গার্জিয়ান অফ দ্য জেনোম। আর জেনোম কাকে বলা হচ্ছে, হ্যাপ্লয়েড সেট অফ টোটাল নাম্বার অফ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম is called genome. This is called guardian of the genome because it maintain or regulate the expression of genome. কোন প্রোটিন that regulate cell proliferation আর কি করে, একটা কোষ যখন এটা একটা জেনোম এই জেনোমটার মধ্যে যখন তোমার কোনো ড্যামেজ আসবে, ডিএনএটা যখন ড্যামেজ হবে তখন সেই ড্যামেজ ডিএনএ কে তোমার P53 অ্যাক্টিভেট হবে এবং অ্যাক্টিভেট হওয়ার পরে সেটাকে তোমার সেল সাইকেলটাকে স্টপ করে দিবে। স্টপ করার পর রিপেয়ার করার পরে তারপরে আবার চালু করবে। তখন P53 যখন অ্যাক্টিভেট থাকবে তখন সেল সাইকেলটা স্টপ থাকবে। তার P53 হচ্ছে সেল প্রলিফারেশন অর্থাৎ সেল সাইকেলকে কন্ট্রোল করেন এবং একটা জিনোমের স্টেবিলিটি দিবে, অর্থাৎ জিনোমটা যাতে উল্টোপাল্টা ভাবে বা ভুলভাল ভাবে যাতে নতুন জিনোম না তৈরি করে, সেই মিউটেশন প্রসেসটাকে আটকাবে। এই জন্য টিউমার সাপ্রেসার প্রোটিনও বলা হয়। তাহলে P53 হলো এক ধরনের ফসফোপ্রোটিন যেটা গার্জিয়ান অফ দ্য জেনোম বলা হয়, বা আরেকটা বলা হয় যেটা আমাদের টিউমার সাপ্রেসার জিন বলা হয়, যেটা সেল প্রলিফারেশনে সাহায্য করে। যখন তোমার in eukaryotic organism it is important as it suppress cancer মানে কি uncontrolled cell growth, uncontrolled cell division। তো আনকন্ট্রোলড সেল ডিভিশনটাকে প্রোটেক্ট করার জন্য একে গার্জিয়ান অফ দা জেনোম বলা হয়ে থাকে এবং এটা কি করে, ভুল ডিএনএ তৈরি হলে সেটাকে অ্যাপোপ্টোসিস পদ্ধতিতে নষ্ট করে দেওয়া এর কাজ। তো এর প্রধান কাজ হচ্ছে সেল সাইকেলকে অ্যারেস্ট করা, ডিএনএ রিপেয়ার করা এবং অ্যাপোপ্টোসিস পদ্ধতিকে অ্যাক্টিভেট করা। তো P53 হচ্ছে আমাদের 4টা ডোমেন দ্বারা তৈরি থাকে। এর প্রথম ডোমেনটা হচ্ছে ট্রান্স অ্যাক্টিভেশন ডোমেন, যেটার কাজ হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলোকে অ্যাক্টিভেট করা। 2 নম্বর হচ্ছে 63 মানে 42 অ্যামাইনো অ্যাসিড যুক্ত ট্রান্স অ্যাক্টিভেশন ডোমেন, যার কাজ হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করা। তারপর তোমার হচ্ছে 34 অ্যামাইনো অ্যাসিড কন্টেনিং প্রোলিন রিচ ডোমেন থাকছে। তারপর ডিএনএ বাইন্ডিং কোর ডোমেন থাকছে, কোর ডোমেন যেটা ডিএনএ কে বাইন্ড করবে এবং তাকে রিপেয়ার করার চেষ্টা করবে। তারপর টেট্রামেরাইজেশন ডোমেন মানে 4টে ছোট ছোট প্রোটিন পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে একটা বড় আকারের প্রোটিন তৈরি করছে বলে এটাকে টেট্রামেরাইজেশন প্রোটিন বলা হয়ে থাকে। তারপর হচ্ছে কি সি টার্মিনাল ডোমেন, অর্থাৎ অ্যামাইনো টার্মিনাল, ওটা হচ্ছে কার্বক্সি টার্মিনাল, ওই জন্য ওর নাম হচ্ছে সি টার্মিনাল ডোমেন। এই সি টার্মিনাল ডোমেনের কাজ হচ্ছে রেকগনাইজ করা ড্যামেজ ডিএনএ কে। এর কাজ হচ্ছে যে ডিএনএ ড্যামেজ হয়ে গেছে সেই ডিএনএটাকে রেকগনাইজ করা এবং তাকে মিস লাইগেন্ড বেস পেয়ার অপশন রেকগনাইজ করে এবং তার যে ভুল যে ডিএনএটা নিউক্লিওটাইড সিকোয়েন্স তৈরি হয়েছে সেটাকে রিপেয়ার করা। এবং মেকানিজম অফ অ্যাকশন, কিভাবে এরা কাজ করে। P53 যে জিন রয়েছে সেই P53 জিনটা কনসেন্ট্রেশন বা P53 এনজাইমটার কনসেন্ট্রেশন কিন্তু নর্মাল সেলের ক্ষেত্রে খুবই লো থাকে। যখন ডিএনএ ড্যামেজ দেখা দিবে তখন সেই ডিএনএ ড্যামেজের সময় সেটা কনসেন্ট্রেশনটা
বাড়তে থাকবে। এবং p53 রেগুলেট করে MDM বলে একটা এনজাইম, বা MDM2 এক ধরনের সাথে কি প্রোটিন। MDM এর ফুল ফর্ম হচ্ছে মাউস ডাবল মিনি টু হোমোলগ প্রোটিন। এটা তোমার হচ্ছে কি একটা নেগেটিভ রেগুলেটর অফ p53 অর টিউমার সাপ্রেসর প্রোটিন। তাহলে MDM2 এর কাজ হচ্ছে p53 ফাংশনে কন্ট্রোল করা, p53 ইনহিবিট করা। তো যখন সেলের মধ্যে কোনো রকম ড্যামেজ থাকবে না, অর্থাৎ সেলটা ড্যামেজ ফ্রি, ডিএনএ ড্যামেজ ফ্রি হবে, তখন MDM2টা তোমার অ্যাক্টিভ থাকবে। MDM2 অ্যাক্টিভ থাকার ফলে সেখানে কি করবে, p53 জিনের সঙ্গে ইউবিকুইটিন E3 লাইগেজ বা পলি ইউবিকুইটি লাইগেজ এনজাইমের দ্বারা পলি ইউবিকুইটিনেশন, অর্থাৎ ওর সঙ্গে অনেকগুলো ইউবিকুইটিনকে অ্যাটাচ করবে এবং তারপর প্রোটিওজমে দিবে। প্রোটিওজমে কি বলা হয়, প্রোটিওজমকে বলা হয় গার্বেজ ডিসপোজাল অফ দ্য সেল। গার্বেজ ডিসপোজাল অফ দ্য সেল, কোষের গার্বেজ ডিসপোজাল বলা হয়ে থাকে একে। এটা কি করে, আনওয়ান্টেড প্রোটিন গুলোকে ভেঙে ডিগ্রেড করে দেয় এবং আবার সেগুলো ইউজ করার ব্যবস্থা করে। কিন্তু যখন একটা কোষের মধ্যে ড্যামেজ দেখা দিবে, যখন একটা কোষের মধ্যে ড্যামেজ, অর্থাৎ ডিএনএ কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, তখন সেখান থেকে যদি সেল তৈরি হয় তাহলে মিউটেশন হয়ে যাবে। আবার যখন সেলের ডিভিশন আনকন্ট্রোল হয়ে গেছে, ধরো না সাইক্লিন সিটিকে কমপ্লিট সেটা কন্ট্রোল করতে পারে না, সেই সময় কি করবে, তোমার এই MDM2টা ইনহিবিট করবে, অর্থাৎ তোমার ইনঅ্যাক্টিভ থাকবে এবং সেই p53 জিনটা তখন অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং অ্যাক্টিভেট হওয়ার পর p53 টেট্রামার ফরমেশন করবে। টেট্রামারটা তখন কি করবে, p21 বলে একটা জিনকে অ্যাক্টিভেট করবে। p21 হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ইনহিবিটর, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যেটাকে আমরা বলি সিডিকে ইনহিবিটর। এটাকে ইনহিবিট যখন করবেন তখন কিন্তু সেলটা কি হবে, অ্যারেস্ট হয়ে যাবে, অর্থাৎ সেলটা তখন আর প্রোগ্রেস হবে না। যার ফলে তোমার কি করবে, তখন টিউমার সাপ্রেসার অ্যাক্টিভিটি দেখাবে, অর্থাৎ p53 অ্যাক্টিভেট হবে, p21 কে অ্যাক্টিভ করবে এবং অ্যাক্টিভ করার কোষটাকে G1 S10 মধ্যে, অর্থাৎ এই G1 10 মধ্যে আটকে দিবে, S10 মধ্যে আর যেতে দিবে না। যার ফলে সেখানে আর টিউমার গ্রোথ করবে না এবং ডিএনএ ড্যামেজ যতক্ষণ না রিপেয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ডিএনএটাকে আটকে রাখবে। Another checkpoint by a regulator is retinoblastoma protein, অর্থাৎ RB প্রোটিন। রেটিনোব্লাস্টোমা হচ্ছে এক ধরনের নিউক্লিয়ার ফসফোপ্রোটিন। রেটিনোব্লাস্টোমা হচ্ছে নিউক্লিয়ার ফসফোপ্রোটিন যেটা সেল সাইকেল রেগুলেশন করছে এবং এটা অলসো টিউমার সাপ্রেসার প্রোটিন, অর্থাৎ এটা টিউমার যখন অর্থাৎ সেলের মধ্যে আনকন্ট্রোল গ্রোথ যখন শুরু হবে তখন সেলটাকে অ্যারেস্ট করা এবং তার গ্রোথকে থামিয়ে দেওয়া, এটাই হচ্ছে এদের কাজ। তার ফলে প্রিভেন্ট দ্য সেল এক্সেসিভ গ্রোথ, অর্থাৎ ক্যান্সার বা টিউমার এই সমস্ত গ্রোথ গুলোকে যাতে না হয় সেটাকে কন্ট্রোল করার জন্য রয়েছে p53 জিন বা রেটিনোব্লাস্টোমা জিন। তাহলে কি হলো, এটা হচ্ছে নেগেটিভ রেগুলেটরিজ অফ দ্য সেল সাইকেল, অর্থাৎ কোষ চক্রের নেগেটিভ রেগুলেটর, অর্থাৎ কোষ চক্রকে এগোতে দিবে না, থামিয়ে দিবে, সেল সাইকেলকে অ্যারেস্ট করবে। কোথায় অ্যারেস্ট করবে, এটা G1 ফেজে অ্যারেস্ট করবে, অর্থাৎ সেলটাকে স্টার্ট হতে দিবে না। তো যখন তোমার রেটিনোব্লাস্টোমা জিনটা অ্যাক্টিভ থাকবে তখন ওটা ইলাঙ্গোসেন E2F, অর্থাৎ E2F হচ্ছে কি এক ধরনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যেটা ট্রান্সক্রিপশন প্রসেসকে অ্যাক্টিভ করে। তো E2F-টাকে ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখবে, যার ফলে সেল সাইকেলটা অ্যারেস্ট হয়ে যাবে। সেল সাইকেল অ্যারেস্ট কি অ্যারেস্ট হচ্ছে, কারণ এটা হচ্ছে ইনহিবিট করছে কাকে, ইনহিবিট করছে সাইক্লিন সিডিকে সাইক্লিন কমপ্লেক্সকে, অর্থাৎ সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ 2 সাইক্লিন ই এই কমপ্লেক্সটাকে ইনহিবিট করার ফলে সেটা সেলটা ওখানে অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন রেটিনোব্লাস্টোমা জিনটা যখন ফসফোরাইলেশন করছে, তার অ্যামাইনো অ্যাসিড মধ্যে ফসফোরাইলেশন করছে, তখন রেটিনোব্লাস্টোমা জিনটা ইনঅ্যাক্টিভ থাকছে। ইনঅ্যাক্টিভ থাকার ফলে তখন E2F অর্থাৎ ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর গুলো অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার ফলে তোমার G1 থেকে S ফেজে তোমার এটা যাচ্ছে, কোষটা এগিয়ে যাচ্ছে এবং ডিএনএ সিনথেসিস ঘটছে, অর্থাৎ নরমাল কোষটা অ্যাক্টিভ হচ্ছে। রেটিনোব্লাস্টোমা জিন অ্যাক্টিভ থাকলে সেল অ্যারেস্ট হবে
এবং রেটিনোব্লাস্টোমা জিন যদি ইনঅ্যাক্টিভ হয় বা ফসফোরাইলেটেড হয়ে যায় তবে সেটা সেলটা প্রসিড করবে এবং ডিএনএ সিনথেসিস করবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ অ্যাগেইন।